সবাই কেমন আছো? অবশ্যই ভালো থাকবে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে। তো আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো সোশিওলজি বা সমাজবিদ্যা, দ্বাদশ শ্রেণী। তো আমাকে অনেকেই বলেছিল তারা দ্বাদশ শ্রেণীর যে সোশিওলজি আছে সেই সোশিওলজি সম্পর্কে আপনি আমাদেরকে একটা ক্লাস করিয়ে দিন। তাই আজকে আমি ক্লাসটা করছি। যাদের যাদের বুঝতে অসুবিধা তারা অবশ্যই বুঝে নেবে, এবং টেস্ট বইয়ের যে সোশিওলজি টেস্ট বই রয়েছে বাংলা মিডিয়ামের, সেই বইগুলিতে পেজ নাম্বার কত আছে তাও আমি এটার মধ্যে লিখে দিচ্ছি। ওই জায়গা থেকেই তোমরা ওগুলি খুঁজে নেবে এবং পড়ে নেবে। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় এজন্য আমি আজকে বুঝিয়ে দিয়ে দিচ্ছি। তো আমাদের প্রথম যে প্রশ্ন সেটা হলো জনসংখ্যা বৃদ্ধির প্রতিস্থাপন স্তর বলতে কি বুঝো? জনসংখ্যা বৃদ্ধির প্রতিস্থাপন স্তর বলতে কি বুঝো? এটা আছে ফার্স্ট বুকের 158 পৃষ্ঠার মধ্যে সুন্দরভাবে লেখা আছে। ফার্স্ট বুকের 158 লেখার মধ্যে দেওয়া আছে, তবু তোমাদেরকে একটু বানিয়ে লিখতে হবে, এজন্য আমি এটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মানে প্রতিস্থাপন স্তর বলতে বোঝায় রিপ্লেসমেন্ট লেভেল। ঠিক আছে, কি লেভেল? রিপ্লেসমেন্ট লেভেল। তোমরা কিন্তু অবশ্যই বুঝে নেবে, ইংরেজিতে এটাকে বলা হয় রিপ্লেসমেন্ট লেভেল। উর্বরতা স্তর যেখানে বর্তমান প্রজন্ম শুধুমাত্র সেই সংখ্যক সন্তানের জন্ম দেয় নিজেদের প্রতিস্থাপিত করতে, যাতে পরবর্তী প্রজন্মেও বর্তমান প্রজন্মের সমান সংখ্যক বা পূর্ণ জনসংখ্যা মানুষ থাকে। এটার অর্থ হলো স্ত্রীদের মোটামুটি 2:1 বাচ্চা জন্ম দেওয়ার প্রয়োজন হয়। ঠিক আছে, মানে 2.1 মনে রাখবে, 2.1 বাচ্চা দেওয়ার বা প্রজননের প্রজন্মের কি তাকে জন্ম দেওয়ার প্রয়োজন হয়। এটা সুনিশ্চিত হয় যে দম্পতির মৃত্যুর পর তাদের শূন্যস্থান পূরণ হয়ে যাবে। এটা সুনিশ্চিত হয়ে যায়, মানে অপ্রত্যাশিত বা আকস্মিক মৃত্যুতে হওয়ার ক্ষতিপূরণের জন্য অতিরিক্ত 0.1 প্রয়োজন হয়, এবং অতিরিক্ত হিসাবে কি প্রয়োজন হয়? 0.1 এর প্রয়োজন হয়। অর্থাৎ যদি কোনোভাবে আকস্মিকভাবে মারা যায়। অন্যভাবে বলতে গেলে দেখা যায় যে মোট উর্বরতার হারের প্রতিস্থাপন স্তর সাধারণত 2.1 হয়ে থাকে। মোট প্রতিস্থাপন হারে দেখা যায় যে সাধারণত 2.1 হয়ে থাকে। এটাকেই বলা হয় কি? প্রতিস্থাপন স্তর। ঠিক আছে, তাহলে তোমরা প্রতিস্থাপন স্তর বলতে কি বুঝো যদি আসে, তাহলে তোমরা লিখতে পারো যে প্রতিস্থাপন স্তর হলো এমন একজন মানে উর্বরতা স্তর যেখানে বর্তমান প্রজন্ম শুধুমাত্র দেখা যাবে যে কি সেই সংখ্যক সন্তানের জন্ম দেবে যেগুলি তাদের বংশ পরম্পরা নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য, বা বংশটাকে বাঁচিয়ে রাখতে পারে বা সেই বংশটাকে উজ্জ্বল করতে পারে, সেই বংশটাকে রাখতে পারে। এটাই হলো কি প্রতিস্থাপন স্তর। মানে স্ত্রীদের বাচ্চা দেওয়ার যে প্রজনন সেটা কি থাকবে? 1 অর্থাৎ 2.1, অর্থাৎ এক্সট্রা 0.1 রাখা হয়েছে শুধুমাত্র যদি অতিরিক্তভাবে অতিরিক্তভাবে মারা যায়, অর্থাৎ কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা গেল, এই জন্য তাদের বংশটাকে বাঁচিয়ে রাখার জন্য যে স্তর প্রয়োজন করা হয়েছে এটাকে বলা হয় রিপ্লেসমেন্ট স্তর বা প্রতিস্থাপন স্তর। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তারপর যেটা হলো প্রভাবশালী বা ভূস্বামী গোষ্ঠী। প্রভাবশালী ভূস্বামী গোষ্ঠীর দুটি উদাহরণ দাও। যে প্রভাবশালী ভূস্বামী গোষ্ঠী কি? প্রভাবশালী গোষ্ঠী কি এটা পাবে তোমরা সেকেন্ড বইয়ের 59 পৃষ্ঠায়। ঠিক আছে, যদিও এটা স্পষ্টভাবে দেওয়া নেই তবু আমি তোমাদেরকে বলেছি প্রভাবশালী গোষ্ঠী কি এবং সেই গোষ্ঠীর দুটি উদাহরণ। প্রভাবশালী গোষ্ঠী কি? আগে আমাদের এটা জানতে হবে যে প্রভাবশালী গোষ্ঠী কি। যদি কোনো একটি অঞ্চলে কোনো একটা জাতি প্রভাব বিস্তার করে, ওই অঞ্চলটার বা ওই সমাজের সামাজিক দিকগুলি নির্দেশ করে বা তার মত অনুসারে চালানোর চেষ্টা করে, সেটাই হবে কি? প্রভাবশালী জাতি বা প্রভাবশালী গোষ্ঠী। মানে কোনো একটা অঞ্চলের বা কোনো একটা দেশের বা কোনো একটা জায়গা যদি
কোনো একটা জাতি তার প্রভাব বিস্তার করে সেই সমাজের রীতিনীতিকে নির্ধারণ করে বা সেই সমাজের রীতিনীতি নির্ধারণ করার চেষ্টা করে বা তার মত অনুসারে সেই রীতি চালায়, সেটাকে বলা হয় কি প্রভাবশালী জাতি বা প্রভাবশালী গোষ্ঠী, মানে তার মত অনুসারে যদি চালানোর চেষ্টা করে। এবার তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন, এরকম গোষ্ঠী কোথায় দেখা যায়? হ্যাঁ, দুটি প্রভাবশালী গোষ্ঠী দেখা যায় কোথায়? উত্তরপ্রদেশের জাট এবং রাজপুত গোষ্ঠী হলো দুটি প্রভাবশালী গোষ্ঠী, এবং কর্ণাটকের বুক্কালিগস এবং লিঙ্গায়াত এই দুটি হলো কি কর্ণাটকের প্রভাবশালী গোষ্ঠী, এবং অন্ধ্রপ্রদেশের কাম্বাস এবং রেড্ডিস ও পাঞ্জাবের জাট শিখ গোষ্ঠী হলো কি প্রভাবশালী গোষ্ঠী। তাহলে তোমরা বুঝে গেলে প্রভাবশালী বা ভূস্বামী গোষ্ঠীর দুইটি উদাহরণ। প্রভাবশালী গোষ্ঠী কি? তাহলে প্রভাবশালী গোষ্ঠী কি? যে গোষ্ঠী নিজের স্বার্থকে রক্ষা করার জন্য যখন কোনো একটি সমাজে প্রভাব বিস্তার করে, নিজের মত অনুসারে সমাজটাকে চালানোর চেষ্টা করে, ওটাকে বলা হয় কি প্রভাবশালী গোষ্ঠী। এরকম গোষ্ঠী কোথায় কোথায় দেখা যায়? ভারতের উত্তরপ্রদেশে রয়েছে এরকম গোষ্ঠী, যেমন ধরো জাট এবং রাজপুত গোষ্ঠী। তারপর কর্ণাটকে রয়েছে বুক্কালিগস এবং লিঙ্গায়েতস, আর অন্ধ্রপ্রদেশের কাম্বাস এবং রেড্ডিস এই গোষ্ঠীগুলি হলো পাঞ্জাবে জাট এবং শিখ গোষ্ঠী রয়েছে। ঠিক আছে, তারপর আমাদের যে প্রশ্ন সেটা হলো তাদের রাজনৈতিক অধিকারকে সুনিশ্চিত করার জন্য সংখ্যালঘু শ্বেতাঙ্গরা জাতিবিদ্বেষ নীতি উন্নতি করে। কৃষ্ণাঙ্গ নাগরিকদের উপর জাতিবিদ্বেষের প্রভাব উল্লেখ করো। কৃষ্ণাঙ্গ মানে কালো বর্ণের লোক, এটা তোমরা নিশ্চয় পড়েছ, ইংরেজিতে একটা গল্প ছিল তোমাদের। কালো বর্ণের লোকের উপর জাতিবিদ্বেষের যে একটা প্রভাব ছিল সেটা উল্লেখ করো। অবশ্যই আমি তোমাদের বুঝিয়ে দেব যে জাতি বর্ণের মানে কালো বর্ণের লোকদের উপর কি ধরনের জাতি প্রভাব বিস্তার ছিল। এই প্রশ্নের উত্তরটা তোমরা পাবে ফার্স্ট বুক, মানে প্রথম বইটাতে ফার্স্ট বুক 88 পৃষ্ঠায়। ঠিক আছে, তোমরা পাবে। এই প্রশ্নটার উত্তরটা হলো যে কি ভারতবর্ষের জাতির মতো দক্ষিণ আফ্রিকার সমাজের বর্ণের ভিত্তিতে ও স্তরীকৃত ক্রমোচ্চ শ্রেণীবিন্যাস দ্বারা হয়েছিল। প্রায় 7 জন দক্ষিণ আফ্রিকানের মধ্যে একজন ইউরোপীয় বংশের, তা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার সংখ্যালঘু শ্বেতাঙ্গরা ক্ষমতা এবং সম্পাদনের প্রধান অধিকারী। ডাচ ব্যবসায়ীরা সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে দক্ষিণ আফ্রিকার স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে দিয়েছিল। তারপর 19বিংশ শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশ উপনিবেশ দ্বারা তাদের উত্তরসূরি অন্তর্দেশে প্রেরণ করা হয়। বিংশ শতাব্দীর সূচনায় ব্রিটিশরা ইউনিয়ন এবং পরে দক্ষিণ আফ্রিকার গণতন্ত্র নিয়ন্ত্রণে আয়ত্ত করেছিল। তাদের রাজনৈতিক অধিকারকে সুনিশ্চিত করার জন্য সংখ্যালঘু শ্বেতাঙ্গ জাতিবিদ্বেষ বা বর্ণের পৃথকীকরণ নীতি তারা আস্তে আস্তে কি করেছিল? উন্নতি করেছিল। ওখান থেকে তোমাদের প্রশ্নের স্টার্টিংটা। বহু বছর পর্যন্ত এটি একটি অবিধিবদ্ধ প্রথা ছিল। পরে 1948 সালে এটি জাতিবিদ্বেষ আইনে পরিণত হয়। কবে? 1948 সালে এটা কি জাতিবিদ্বেষে পরিণত হয়েছিল, এবং ওই সময় থেকে তারা বলে দিয়েছিল যে কৃষ্ণাঙ্গদেরকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হবে, মানে কৃষ্ণাঙ্গরা ভোট প্রদান করতে পারবে না। বিধিবদ্ধভাবে এটা বলে দেওয়া হয়েছিল, এবং প্রত্যেক ব্যক্তিকে বর্ণের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা হয় এবং মিশ্র বিবাহ ধীরে ধীরে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। বর্ণভিত্তিক জাতি হিসাবে কৃষ্ণাঙ্গদের প্রত্যেককে ব্যক্তি বর্ণের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা হয় এবং মিশ্র বিবাহ কি করা হয়? নিষিদ্ধ করা হয়। 1/4 উপার্জন করতে পারত। বিংশ শতাব্দীর শেষভাগে লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গদের বলপূর্বক বাসস্থান বা আবাসভূমিতে স্থানান্তর করা হয়, যেগুলি নোংরা দরিদ্র জেলে, সেখানে কোনো পরিকাঠামো বা কারখানা বা চাকুরি ছিল না। সেই সমগ্র আকাশভূমি একত্রে দক্ষিণ আফ্রিকার মাত্র 14
20% জমির অংশ, সেখানে দেশের জনসংখ্যা 80% কৃষ্ণবর্ণ লোকের বসবাস ছিল। মানে দেখা যায় যে কি ধীরে ধীরে তাদেরকে কি করা হয়েছিল, তাদের জমি থেকেও বঞ্চিত করা হয়েছিল, তাদেরকে সরকারি সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত করা হয়েছিল কৃষ্ণাঙ্গদেরকে, এবং মাত্র 1/4 মানে 1/4 মানে 20% বা 25% তাদেরকে কি করা হতো, দেওয়া হতো তাদের নিজস্ব বাসস্থান থেকেও তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এইভাবে দেখা যায় যে কৃষ্ণাঙ্গদেরকে নাগরিকদের উপর জাতি বিদ্বেষের প্রভাব লক্ষ্য করা গিয়েছিল। ঠিক আছে, আমি আশা করব তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তারপর যে প্রশ্নটা সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এরপরে যে প্রশ্নটা সেটা হলো কি 1940-এর দশকে বিচ্ছিন্নতাবাদ বা আইসোলেশন বনাম দেখা যায় একীকরণ বা ইন্টিগ্রেশন এর বিখ্যাত বিতর্কটি উপজাতি সমাজে একটি বিচ্ছিন্ন গোষ্ঠীর আদর্শ প্রকৃতির উপর প্রতিষ্ঠিত ছিল। এই বিতর্কের যে কোনো দুইটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা পাবে ফার্স্ট বুকের 53-54 পৃষ্ঠায়। ঠিক আছে, তোমরা অবশ্যই বুঝে নেবে, তবে আমি একবার বুঝিয়ে দিয়েছি। 1940-এর দশকের বিচ্ছিন্নতা বা আইসোলেশন বনাম একীকরণ বা ইন্টিগ্রেশন এর বিখ্যাত বিতর্ক। ঠিক আছে, এর বিখ্যাত বিতর্কটি হলো যে 1940-এর দশকের বিচ্ছিন্নতাবাদ বনাম একীকরণের উপর বিখ্যাত একটা বিতর্ক উপজাতি সমাজে বিচ্ছিন্ন গোষ্ঠী, যেমন ধরো আদর্শ প্রকৃতির উপর প্রতিষ্ঠিত ছিল। বিচ্ছিন্নতাবাদীর পক্ষে বক্তব্য ছিল যে উপজাতিদের ব্যবসায়ী, ঋণদাতা এবং হিন্দু ও খ্রিস্টান ধর্ম সম্প্রসারকের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন, যারা সকলে উপজাতিদের আলাদা অস্তিত্ব মিটিয়ে তাদের ভূমিহীন শ্রমিক বানাতে চাইছিল। ঠিক আছে, মানে বিচ্ছিন্নবাদীদের মতবাদ ছিল যে কি হিন্দু, খ্রিস্টান ধর্ম, বুদ্ধ বা খ্রিস্টানদের আলাদা ধর্ম প্রচারের কাছ থেকে তাদেরকে একটা সুরক্ষা করা প্রয়োজন, যারা সকলে উপজাতি আলাদা অস্তিত্ব মিটিয়ে দেওয়ার ভূমিহীন শ্রমিক বানাতে চাইছিল। অপরদিকে একীকরণবাদের পক্ষে বক্তব্য ছিল যে উপজাতিরা নিছক পিছিয়ে পড়া হিন্দু এবং তাদের সমস্যা সমাধান একই কাঠামোর মধ্যে খুঁজা উচিত। মানে তারা চাইছিল হিন্দু, মুসলিম, খ্রিস্টানদেরকে আলাদা আলাদা করে সমস্যা সমাধান করতে, কিন্তু একীকরণটা চাইছিল যে আলাদা করে নয়, একসঙ্গেই তাদের একটা সমস্যা সমাধান করা উচিত। মানে দুটোর মধ্যে আলাদা আলাদা মতভেদ ছিল, মানে পার্থক্য ছিল। এই বিরোধী পক্ষ গণপরিষদের বিতর্কে আধিপত্য দেখিয়েছেন, যেখানে অবশেষে সমঝোতার মাধ্যমে এটা স্থির হয়েছিল যে উপজাতিদের কল্যাণের জন্য এমন যোজনা বানানো হোক যাতে তাদের নিয়ন্ত্রিত একীকরণ সম্ভব হয়, মানে একীকরণের মাধ্যমে যাতে সম্ভব হয়। উপজাতি উন্নয়নের পরবর্তী প্রকল্প, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, উপজাতি উপপরিকল্পনা, উপজাতি কল্যাণ বিভাগ, বিশেষ বহুমুখী এলাকা প্রকল্প সবকিছুই এই চিন্তাধারার উপর আধারিত ছিল। কিন্তু এখানে বুনিয়াদী প্রাথমিক সমস্যা হলো যে উপজাতি একীকরণে তাদের নিজেদের প্রয়োজনীয়তা বা ইচ্ছার উপেক্ষা করা হয়েছে। একীকরণ মূলধারা সমাজের শর্তাবলীর উপর ও তাদের সুবিধার জন্য করা হয়েছে। উপজাতি সমাজে থেকে তাদের জায়গা, জমি এবং ধন সম্পত্তি ছিনিয়ে নেওয়া হয়েছে এবং উন্নয়নের নামে তাদেরকে সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এই ছিল একীকরণের বক্তব্য। তাহলে তোমরা বুঝতে পারলে বিচ্ছিন্নতাবাদ কি চেয়েছিল, মানে বিচ্ছিন্ন করে, আর একীকরণ চেয়েছিল একত্রিত করে। বিচ্ছিন্নতাবাদীরা চেয়েছিল হিন্দু মুসলিমকে আলাদা করে একটা কিছু সুযোগ সুবিধা দিতে, তো একীকরণ চেয়েছিল হিন্দু মুসলিমকে একত্রিত করে সুযোগ সুবিধা দিতে। এই জন্য একীকরণটা বলেছিল যে তাদেরকে সবকিছু থেকে বঞ্চিত করা হয়েছে। তোমাদের যে নেক্সট প্রশ্ন সেটা হলো তারাবাই শিন্ডে। ঠিক আছে, প্রশ্নটা হলো তারাবাই শিন্ডে এর লেখা স্ত্রী পুরুষের তুলনার একটি উদাহরণ দেয়। মানে তারাবাই শিন্ডের মতে স্ত্রী পুরুষের যে তুলনা করা হয়েছিল সেই তুলনার একটা উদাহরণ দেয়। এটা পাবে তোমরা ফার্স্ট বুকের 104 পৃষ্ঠা, 104 পৃষ্ঠার ফার্স্ট বুকে। ঠিক আছে, এটা তোমরা পাবে। তাহলে তোমাদেরকে আমি এটাও বুঝিয়ে দিচ্ছি তারাবাই শিন্ডে এর লেখা স্ত্রী পুরুষের তুলনার একটা উদাহরণ কি ছিল না। স্ত্রী পুরুষের তুলনার নামক বইটি তারাবাই শিন্ডে নামে একে মারাঠি গৃহবধূ দ্বারা রচিত হয়েছিল। ঠিক আছে, তারপর এই বইটির পুরুষ শাসিত সমাজের বিদ্যমান কপট ও
দ্বৈত আদর্শের বিরুদ্ধে মত প্রকাশ করেছিল। মানে পুরুষরা যে শাসন করতো এটার বিরুদ্ধে একটা মত প্রকাশ করেছিল। একজন কম বয়সী ব্রাহ্মণ বিধবাকে নিজের অবৈধ নবজাতকের খুনের দোষে দণ্ডায়িত করা হয়, কিন্তু সেই পুরুষটি যে নবজাতকটির পিতা তাকে শনাক্ত করা বা শাস্তি দেওয়ার কোনো প্রচেষ্টাই করা হয়নি। স্ত্রী পুরুষ তুলনা বইটির প্রকাশের পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বেগম রুকিয়া শেখাওয়াত হোসেন এর জন্ম এবং প্রভাবশালী বাঙালি মুসলমান পরিবারের হয় এবং একজন উদার চিন্তাধারা স্বামী পেয়ে নিজেকে ভাগ্যবতী বলে মনে করেন। এই যে চিন্তা ভাবনাটা ছিল, এটাই ছিল কি স্ত্রী পুরুষের তুলনার বাসিন্দে। 1882 স্ত্রী পুরুষের তুলনা থেকে এটা আমরা অনুমান করতে পারি। যেমন যদি তোমরা একটি ঘোড়া মরে যায় তাহলে দেখা যাবে সেটিকে প্রতিস্থাপিত করতে বেশি সময় লাগে না, এবং দেখা যায় যে সময় লাগে না বা প্রতিটা ক্ষেত্রে তাড়াতাড়ি হয়ে যায়, এবং এভাবে একজন স্ত্রীর পরিবর্তে আরেকজন স্ত্রী পেতে বেশি পরিশ্রম করতে হয় না। অসুবিধাটা হলো ইয়ামা তার স্ত্রীদের নিয়ে যাওয়ার পর্যাপ্ত সময় পায় না, অথবা তুমি হয়তো একদিনের মধ্যে বিভিন্ন জনকে পেতে চাও। ঠিক আছে, এই যে চিন্তা ভাবনাটা এটাই ছিল কি তারাবাই সিন্ডের লেখা স্ত্রী পুরুষের একটি তুলনার উদাহরণ। বলতে একটা ঘোড়াকে মরে গেলে যেমন এটাকে আরেকটা ঘোড়া পেতে সময় লাগে না, ঠিক তেমনি দেখা যায় যে একজন স্ত্রী মৃত্যুর পর একজন পুরুষ সেটা পেতে সময় লাগে না। এই জন্য এটাকে বলা হয় তারাবাই সিন্ডের স্ত্রী পুরুষের তুলনা। তবু তোমরা আর একটু দেখে নেবে, আর একটা গল্প আছে পুরো, সেই গল্পটা এখান থেকে পড়ে নেবে, 104 পৃষ্ঠায় রয়েছে। তোমাদের ক্লাসটা কেমন লাগলো তার জন্য অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকবে।